আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এখনই বন্ধ হচ্ছে না কোভিড ডেডিকেটেড ও ফিল্ড হাসপাতাল, নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলার প্রস্তুতি। দেশকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিমুক্ত রাখতে পদক্ষেপ নিচ্ছে সরকার, দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বিতর্কিত কাউকে ইউপি নির্বাচনে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ, জানালেন ওবায়দুল কাদের। ইভ্যালির দেনা নিরূপণ ও ব্যবস্থাপনায় নতুন কমিটি গঠনে সাবেক ৩ সচিবের নাম প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ের। এবং মুদি দোকানি থেকে ৩ প্রতিষ্ঠানের মালিক, মানব পাচারকারী চক্রের হোতা টুটুল র্যাবের হাতে গ্রেপ্তার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। সংক্রমণ কমলেও করোনা ডেডিকেটেড হাসপাতালগুলো এখনই নন কোভিড হাসপাতালে রূপান্তর করা হবে না, চালু থাকবে ফিল্ড হাসপাতালের কার্যক্রম। পাশাপাশি করোনার কারণে ব্যাহত নন কোভিড রোগীদের চিকিৎসা স্বাভাবিকভাবে চালাতে এসব হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার নাজমুল ইসলাম। রিপোর্ট ইমদাদুল্লাহ বাবুর। দেশে করোনা সংক্রমণ বেড়ে গেলে রাজধানীর ১৭টি সরকারি হাসপাতালকে রূপান্তর করা হয়েছিল কোভিড ডেডিকেটেড হাসপাতালে। করোনা মোকাবিলায় এসব হাসপাতালে ৩,৮৯০টি সাধারণ ও প্রায় ৪০০টি আইসিইউ শয্যায় চলে রোগীদের চিকিৎসা। গত বছর করোনা কমে গেলে অনেকগুলো হাসপাতালের কোভিড ইউনিট বন্ধ করে দেয় স্বাস্থ্য বিভাগ। বন্ধ করে দেয়া হয় বসুন্ধরা করোনা হাসপাতালও। এ নিয়ে ওঠে সমালোচনার ঝড়। চলতি বছর প্রাদুর্ভাব বেড়ে গেলে একই হাসপাতালকে আবারও রূপান্তর করা হয় কোভিড হাসপাতালে। রোগীর চাপ সামাল দিতে স্থাপন করা হয় ফিল্ড হাসপাতালও। এতে ব্যাপক অর্থ ব্যয় হয় এবং চিকিৎসা সেবা পড়ে সংকটের মুখে। তবে এবার সারা দেশের ১১৮টি হাসপাতালের করোনা ইউনিট বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন অধিদপ্তরের মুখপাত্র। কোভিড পরিস্থিতিতে নন কোভিড রোগীদের চিকিৎসা সেবা যেটি বিভিন্ন সময়ে আমরা দেখেছি খানিকটা কম্প্রোমাইজ করতে হয়েছে, ব্যাহত হয়েছে, এই সময় আমরা কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় তাদের চিকিৎসাটি ফিরিয়ে দেওয়ার আমরা চেষ্টা করছি। ফিল্ড হাসপাতাল আপনি জানেন, এটি যখন জরুরি প্রয়োজন হয় তখন সেটি স্থাপন করতেই হয়। এই মুহূর্তে যেহেতু সংক্রমণের নিম্ন একটি গতি আমরা দেখছি, এটি যদি অব্যাহত থাকে তাহলে সংশ্লিষ্ট সকলে একসঙ্গে বসে আলোচনা করে তারপর তারা সিদ্ধান্ত নেবেন। তিনি আরও জানান, করোনার নতুন কোনো ধরন শনাক্ত হলে আবারও বাড়তে পারে সংক্রমণ। এ বিষয়েও আগাম প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। আসলে শীত গ্রীষ্মের বিষয় নয়, বিষয়টি হচ্ছে স্বাস্থ্যবিধিগুলো যদি যথাযথভাবে প্রতিপালন করা হয় তাহলে অবশ্যই এই সংক্রমণটি একটি নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে। কোনো কারণে যদি নতুন কোনো ভেরিয়েন্ট বা অন্য কোনো বিরূপ পরিস্থিতি যেটি গ্লোবাল প্যান্ডেমিক সেটির অভিঘাত যদি বাংলাদেশেও এসে পড়ে, আমাদের গত ১.৫ বছরের অভিজ্ঞতা থেকে আমাদের যে প্রস্তুতি আছে, আমরা যে প্রস্তুতি নেবার চেষ্টা করছি, সকলে মিলেমিশে নিশ্চয়ই সেটি আমরা সামাল দিতে পারবো। টিকা নেওয়ার পাশাপাশি সবাইকে সঠিক নিয়মে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। যত ধরনের দুর্যোগ ঝুঁকি আসুক না কেন তা মোকাবেলা করে দেশের উন্নয়ন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। দেশের ৮০% মানুষকে করোনা টিকার আওতায় আনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির ৫০ বছরে পদার্পণ ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন ও কক্সবাজারে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থানের কারণে দেশের উপর জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করেছে বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী। দুর্যোগের প্রভাবে দেশে যেন খাদ্য সংকট দেখা না দেয় সেদিকে নজর রাখার পরামর্শ দেন তিনি। অনেক উন্নত দেশও এখন অর্থনৈতিকভাবে খুবই একটা দুর্যোগপূর্ণ অবস্থা আছে, তাদের অনেক
দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ যেহেতু আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারি, তাই এই সব দুর্যোগ মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যত দুর্যোগই আসুক, কাজে আমরা সব কিছু মোকাবেলা করেও উন্নয়নের অগ্রযাত্রায় আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাব, এই লক্ষ্যটা সামনে নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। দেশে করোনা টিকা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সংক্রমণ এড়াতে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আমরা বিভিন্ন যে পদক্ষেপগুলি নিয়েছি তার ফলে দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার কমানোর জন্য ইতিমধ্যে আমরা টিকা কার্যক্রম শুরু করেছি এবং এ পর্যন্ত 5,60,00,000 ডোজ টিকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। শুধু টিকা নিলেই হবে না, নিজেকেও সতর্ক রাখতে হবে, কারণ টিকা নেওয়ার পরেও করোনা দেখা দিতে পারে, হয়তো সেটা অত মৃত্যু ঝুঁকি থাকে না, কিন্তু তারপরেও যাতে না হয় সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। দুর্যোগ মোকাবেলায় দেশের প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস নির্মাণের ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের আজীবন সম্মাননা পদক তুলে দেন দুর্যোগ ও ত্রাণ বিষয়ক প্রতিমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। আগামী ইউপি নির্বাচনে কোনো বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল করা হবে বলেও জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ডেমরা যাত্রাবাড়ি সড়ক 4 লেনে উন্নীতকরণের কাজ দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দণ্ডিত পলাতক আসামিরা এখন বিএনপি চালাচ্ছে। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভার থেকে ডেমরা সুলতানা কামাল সেতু পর্যন্ত এই সড়কে যানজট ছিল নিত্যদিনের সঙ্গী। তাই 369 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে 4 লেনের সড়ক, পাশে আলাদাভাবে করা হচ্ছে সার্ভিস রোড। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, এ পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি হয়েছে 60%। 2022 সালের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে বলেও জানান তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে রাস্তার দুপাশে সার্ভিস লেনও নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পে 11টা আন্ডারপাস, 26 মিটার দৈর্ঘ্যের একটি সেতু আর 1 ফুট একটি ফুটওভার ব্রিজ নির্মাণ প্রকল্প। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নির্বাচন নিয়ে সবসময় আত্মঘাতী নীতি গ্রহণ করে। পালিয়ে বেড়ানোর অভ্যাস বিএনপি নেতাদের রয়েছে। আওয়ামী লীগ জনগণকে নিয়ে উন্নয়নের রাজনীতি করে বলেও জানান তিনি। আমাদের মনোনয়নের ক্ষেত্রে এ যাবৎ দ্বিতীয় ধাপে নির্বাচনে বিতর্কিত কোনো ব্যক্তি নমিনেশন পেলে সে ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ পাওয়া মাত্রই আমরা খতিয়ে দেখছি। ডেমরা যাত্রাবাড়ি সড়ক 4 লেনের কাজ শেষ হলে সিলেট মহাসড়কের সাথে রাজধানীর যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ই কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির দেনা নিরূপণ ও ব্যবস্থাপনায় নতুন কমিটি গঠনের জন্য সাবেক 3 সচিবের নাম প্রস্তাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চে নামগুলো জমা দেওয়া হয়েছে। যাচাই বাছাইয়ের পর কমিটি গঠন করে আদেশ দেবেন হাইকোর্ট। হুমায়ুন চিশতির রিপোর্ট। ই কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির দেনা 1000 কোটি টাকার বেশি। গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে পণ্য সরবরাহ না করায় তৈরি হয়েছে অচল অবস্থা। এ অবস্থায় ই-ভ্যালির অবসান চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক গ্রাহক। প্রাথমিক শুনানি শেষে ই-ভ্যালির সম্পদ বিক্রি ও হস্তান্তরের নিষেধাজ্ঞা দেয় উচ্চ আদালত। তলব করা হয় সব নথি। মঙ্গলবার ই-ভ্যালির বিষয়ে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন অবসরপ্রাপ্ত সচিব, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও একজন আইনজীবীর সমন্বয়ে বোর্ড করতে বলেন হাইকোর্ট। একই সাথে সংশ্লিষ্ট দপ্তরকে এমন 3 জনের নাম উল্লেখ করে প্রস্তাব পাঠাতে বলা হয়। এরই প্রেক্ষিতে বুধবার হাইকোর্টে 3 সাবেক সচিবের নাম প্রস্তাব করে বাণিজ্য মন্ত্রণালয়। 3 জন অবসরপ্রাপ্ত সচিব মহোদয়ের নাম তারা সাজেস্ট করেন, যাতে করে এর মধ্যে থেকে মাননীয় হাইকোর্ট ডিভিশন একজন সচিবকে চুজ করেন এই বোর্ডে মেম্বার হওয়ার জন্য। যাচাই বাছাই করে এ বিষয়ে পরে সিদ্ধান্ত জানাবেন আদালত। বাণিজ্য মন্ত্রণালয়ের আইনজীবী জানান, আদালত যে 4 সদস্য বিশিষ্ট কমিটি করে দেবেন তারা দায় দেনা ও ব্যবস্থাপনার সব বিষয় নির্ধারণ করবে। মাননীয় আদালত বলেছেন
যে তিনি বিচার বিবেচনা করে বিশ্লেষণ করে তিনি আগামী 17 বা 18 তারিখ যেদিন ভ্যাকেশন বেঞ্চে তিনি বসবেন সেদিন তিনি এই বিষয়ে আদেশ প্রদান করবেন। এরই মধ্যে প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা ও ব্যবস্থাপনা পরিচালক রাসেল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী বাড্ডায় অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্যে মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা টুটুল সহ 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এই চক্রের প্রধান টুটুল মানব পাচার করে মুদি দোকানদার থেকে এখন 3টি ওভারসিজ প্রতিষ্ঠানের মালিক। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থবিত্ত। সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে র্যাব। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। লিবিয়ার মেজদা শহরে মানব পাচারকারী চক্রের হাতে 26 বাংলাদেশি নিহত হওয়ার পর নড়েচড়ে বসে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একের পর এক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় একাধিক মানব পাচারকারী চক্রকে। তারপরও থেমে নেই মানব পাচার। বিদেশে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে মানুষের সাথে প্রতারণা করছে এসব চক্রের সদস্যরা। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় নারী সদস্যদের পাচারের পর তাদেরকে বিক্রি করে দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে আটকে রেখে নির্যাতনের ভিডিও দেখিয়ে পরিবারের কাছ থেকে আদায় করা হয় মুক্তিপণ। এই ধরনের একটি চক্রকে বাড্ডা অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব 4-এর গোয়েন্দারা। এই 3টি ওভারসিজের পরিচয় দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে দালাল চক্রদের আমরা আটক করেছি, এগুলো সহ বেশ কিছু পলাতক আছে। সে সকল দালালের সহযোগিতায় তরুণ এবং তরুণী যারা বিদেশে যেতে চায় তাদেরকে উচ্চ বেতনের কথা বলে প্রভাবিত করে তাদেরকে সে বিদেশে পাচার করত। টুটুলের বক্তব্য অনুযায়ী এরকম সে 50 জন পাঠাইছে। সংবাদ ব্রিফিংয়ে র্যাব আরও জানায় এই চক্রের মূল হোতা টুটুল এইচএসসি পাশ করার পর মেহেরপুরে তার গ্রামের বাড়িতে একটি মুদি দোকান দেন। পরে ঢাকায় এসে একটি পাচারকারী চক্রের সাথে জড়িয়ে পড়েন তিনি। প্রথমে দালাল হিসেবে কাজ শুরু করে এক পর্যায়ে নিজেই বাড্ডা এলাকায় 3টি অফিস খুলে বিদেশে লোক পাঠানোর নামে পাচার করে হাতিয়ে নেয় বিপুল অঙ্কের টাকা। একটি মুদি দোকানদার ছিল। এক পর্যায়ে বিদেশে লোক প্রেরণ যারা করে সেই রিক্রুটিং এজেন্সির সঙ্গে তার সখ্যতা জন্মে এবং নিজেই সরকারের অনুমোদন ছাড়াই 3টি ওভারসিজের মালিক বনে যান। মানব পাচারকারী টুটুলের অন্যতম সহযোগী তৈয়ব নিজেকে একটি এয়ারলাইন্সের ম্যানেজার পরিচয় দিয়ে ইমিগ্রেশনে চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে দেশে একদিনে আরও 17 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,730 জন। গত 24 ঘন্টায় 22,153টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 518 জন। শনাক্তের হার 2.34%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 505 জন। এ পর্যন্ত মোট সুস্থ 15,25,673 জন। মৃতদের মধ্যে 8 জন পুরুষ ও 9 জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন 13 জন। এছাড়াও খুলনায় 2, চট্টগ্রাম ও বরিশালে 1 জন করে মারা গেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নানা শারীরিক সমস্যায় ভুগছেন, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে দেশে তার সুচিকিৎসা সম্ভব নয় বলেও দাবি করেন মির্জা ফখরুল। তার ভাষায়, গুরুতর অসুস্থ হবার পরও খালেদা জিয়াকে জামিন দিচ্ছে না সরকার। তার যে অসুস্থতাগুলো আছে, যে রোগগুলো আছে, এই রোগগুলোর চিকিৎসা এখানে পূর্ণাঙ্গভাবে সম্ভব নয়। অর্থাৎ সব রোগের একসাথে চিকিৎসা করতে পারে এই ধরনের মানসম্পন্ন যে হাসপাতাল, সেখানে তাকে নেওয়া দরকার। এবং তারা পরিষ্কার করে বলেছেন যে এটা বাংলাদেশে এই ধরনের কোনো ব্যবস্থা নেই, বাইরেই তাকে যেতে হবে। কেন দিচ্ছেন না বেগম জিয়ার প্রাপ্য জামিন? তাকে বেগম জিয়া তো দয়া চাচ্ছেন না আপনাদের কাছে, আপনার তার যে প্রাপ্য যে জামিন সেটা দেন। শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে জানাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানী ইস্কাটনে ইস্পাহানি বালিকা বিদ্যালয়ে নিজের নামে ভবন ও ইনডোর প্লে গ্রাউন্ডের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় নতুন প্রজন্মকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাদকের চাহিদা ও সরবরাহ নিয়ন্ত্রণে সবাইকে একসাথে কাজ করার কথাও বলেন তিনি।
ভয়ঙ্কর নেশা মাদক, এই জায়গা থেকে আমাদের নতুন প্রজন্মকে আগলে ধরে রাখতে হবে। এই মাদকাসক্ত হলেই তারা কিন্তু পথ হারিয়ে ফেলবে। এটার যে ভয়ঙ্কর পরিণতি কি হবে সেটা সম্বন্ধে আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে। জনবিচ্ছিন্ন হয়ে গেছে বলে বিএনপির স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানী অফিসার্স ক্লাবে বিজনেস বাংলাদেশ পত্রিকার ৫ম বর্ষপূর্তির অনুষ্ঠানে গণমাধ্যমকে তিনি একথা জানান। বিএনপি নির্বাচন নয়, ক্ষমতায় যেতে চোরাগলির পথ খুঁজছে বলে জানান তিনি। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন ছাড়া আর কোনো পথ খোলা নেই বলেও এ সময় মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে বিধায় তারা স্থানীয় সরকার নির্বাচনেও অংশগ্রহণ করতে ভয় পায়। স্থানীয় সরকার নির্বাচনেও তারা নাই। আসলে যেই সমস্ত দল জনবিচ্ছিন্ন হয়ে যায় তারাই ভোট বর্জন করে, আর জননির্ভর কোনো দলের পক্ষে ভোট বর্জন করা হচ্ছে আত্মহননের মতো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই বক্তব্যগুলো নতুন কোনো কিছু নয়। আসলে তারা চায় এমন একটি ব্যবস্থা বাংলাদেশে হোক যেটির মাধ্যমে নিশ্চিত করা যাবে যে বিএনপি ক্ষমতায় যাবে। সেটি তো জনগণ করতে পারবে না। শারদীয় দুর্গাপূজার আজ মহা অষ্টমী। সকালে বিহিত পূজা দিয়ে শুরু হয় দেবীর আরাধনা, সন্ধ্যায় সন্ধি পূজা আর মহা আরতি। যদিও মহামারী করোনার কারণে মহাষ্টমীর সবচেয়ে বড় আকর্ষণ কুমারী পূজা এবছর হচ্ছে না, তবুও কমতি নেই উৎসবের। পূজাকে ঘিরে রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় চলছে উৎসবের আমেজ। এমদাদুল হকের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। রাত জাগা ভরেই বাজনায় মুখরিত মণ্ডপ, মহাষ্টমীর সকাল বলে কথা। দেবী দুর্গার আরাধনায় পুণ্যার্থীরা মন্দিরে আসতে শুরু করেন ভোর থেকেই। সাজানো হয়েছে বিভিন্ন সড়ক, চলছে আলোকসজ্জা। উৎসবের আমেজে পরিবার পরিজন নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরছেন অনেকে। কারণ বাজার মিডিয়া পাড়ায় এটিএন নিউজের উদ্যোগে এবারও হচ্ছে জমজমাট দুর্গোৎসব। মা দুর্গা আমাদের সকলকে রক্ষা করুন আর সবাইকে মঙ্গল করুন। সামনের বছর যেন আমরা আবার আনন্দের সাথে উদযাপন করতে পারি। প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে, এটা থেকে যেন আমাদের দূর করে দেয়। পূজার আনন্দে রাজধানীর বেশিরভাগ মন্দিরেই করোনা সংক্রমণ ঠেকাতে দেওয়া স্বাস্থ্যবিধি মানছেন না দর্শনার্থীরা। ভিড় হুড়োহুড়ি করেই অঞ্জলি দেওয়া, প্রসাদ বিতরণের সারিতে দাঁড়াচ্ছেন অনেকে। এদিকে পরিস্থিতি সামাল দিতে পারছেন না আয়োজকরাও। মানুষ আসলে সবটা মানতে চায় না। আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি। আমরা বারবার বলছি যে আমার জীবনটাও যেমন আমার কাছে বড়, অন্যের জীবনটাও কিন্তু আমার কাছে তেমনই বড়। এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারা আছে রাজধানীর বেশিরভাগ মন্দিরে। পূজা ও দেবী দেখতে আসা ভক্ত অনুরাগী ও দর্শনার্থীদের ওপর সতর্ক নজরদারিও রাখছেন তারা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। ৭২-এর সংবিধান অনুযায়ী বাংলাদেশেরও কোনো রাষ্ট্রধর্ম থাকতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন। তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাতিল করতে হবে। বিষয়টি সংসদে তোলা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ ছেয়ে গেছে অবৈধ বিলবোর্ড সাইনবোর্ডে। সড়কের পাশে বিশাল আকৃতির এসব বিজ্ঞাপনী বোর্ডে ঢাকা পড়েছে সড়কের মোড় বাঁক, বাড়ছে দুর্ঘটনা। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। সড়কে চলাচল নির্বিঘ্ন করতে বড় সাইনবোর্ড বা বিলবোর্ড দেয় নিষেধাজ্ঞা রয়েছে সড়ক ও জনপথ বিভাগের। তারপরও বিভিন্ন কোম্পানির এসব প্রচারণা বহাল আছে কুমিল্লায়। এসব বিজ্ঞাপন বোর্ডে ব্যবহার করা হচ্ছে মার্কারি রং। রাতের আঁধারে তা থেকে ঠিকরে পড়া আলোয় ঘটছে দুর্ঘটনাও। দিনের চেয়ে রাত্রে এগুলো একটু প্রবলেম হয়। বিলবোর্ডগুলো জ্বলে থাকলে আপনি মনে করেন যে আপনার সামনে যদি গাড়ি থাকে, গাড়ি দেখা যাচ্ছে না। অবৈধ এসব বিলবোর্ডের কারণে যানবাহন চালক ও পথচারীদের দূরের দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হচ্ছে, নষ্ট হচ্ছে মহাসড়কের সৌন্দর্যও। স্থানীয় প্রশাসনের পাশাপাশি প্রভাবশালীদের সহযোগিতা নিয়ে বিজ্ঞাপনী সংস্থাগুলো এসব কাজ করছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল
এটা থেকে ভাড়া আদায় করতেছে। কোনো রাজস্ব তো সরকারে পায় না, বরঞ্চ মানে এগুলা সাধারণ জনগণের আরও ভুক্তভোগী হইতেছে। সড়ক ও জনপথ বিভাগ বলছে, মহাসড়কে স্থাপিত বিলবোর্ডগুলোর কোনো অনুমতি নেই। অবৈধ বিলবোর্ড সরিয়ে নিতে গণবিজ্ঞপ্তি জারি করেছেন তারা। অবৈধ বিলবোর্ডগুলো অপসারণের জন্য আমরা ইতিমধ্যে জাতীয় পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছি এগুলো সরিয়ে নেওয়ার জন্য, আর আমাদের এই অপসারণ কার্যক্রম সেটা চলমান আছে। মহাসড়কের উপর কোথাও কোথাও বৈদ্যুতিক লাইনের পাশে বিলবোর্ড স্থাপনের কারণে দুর্ঘটনার আশঙ্কাও করছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফাহ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বঙ্গবন্ধুর আদর্শে স্কুলের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে রাজশাহী বিভাগের ৩৫টি স্কুলে ১,৪০০ কপি গ্রাফিক নভেল মুজিব বিতরণ করেছে বিকাশ। মুজিব শতবর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই বই বিতরণের উদ্যোগ নিয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI প্রকাশিত গ্রাফিক নভেল মুজিব বিকাশের পৃষ্ঠপোষকতায় স্কুলগুলোতে বিতরণ করছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। রাজশাহী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে স্কুল প্রতিনিধিদের হাতে বই তুলে দেন বিভাগীয় কমিশনার ডক্টর হুমায়ুন কবির ও বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক অধ্যাপক অলোক মৈত্র। এবারে আন্তর্জাতিক সংবাদ। এবার কলম্বিয়ায় রহস্যজনক রোগে অসুস্থ হয়ে পড়েছেন এক মার্কিন কূটনীতিক। রহস্যজনক হাভানা সিনড্রোমে তিনি আক্রান্ত হয়েছেন বলে ধারণা যুক্তরাষ্ট্রের। এ নিয়ে তদন্ত চলছে। কলম্বিয়ার রাজধানী বাগোটায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সফরের একদিন আগে এমন আতঙ্কের খবর জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। 2016 সালে কিউবার রাজধানী হাভানায় প্রথমবারের মতো এমন রহস্যজনক রোগে আক্রান্ত হয়েছিলেন মার্কিন কূটনীতিকরা। নতুন এই রোগ ও এর উৎস সম্পর্কে কারো কোনো ধারণা না থাকায় এর নাম দেয়া হয় হাভানা সিনড্রোম। এরপর বিশ্বের বিভিন্ন দেশে এই রোগে আক্রান্ত হন মার্কিন কূটনীতিকরা। এটা শক্তিধর প্রতিপক্ষের অত্যাধুনিক কোনো অস্ত্র কিনা তা নিয়েও রয়েছে বিতর্ক। হাভানা সিনড্রোমে কানে যন্ত্রণাদায়ক আওয়াজ ও অবসাদ হয় এবং মাথা ঘোরায়। নভেম্বরে কানাডা মেক্সিকো সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যাদের 2 ডোজ করোনার টিকা নেওয়া আছে কেবলমাত্র তারাই দেশ দুটি থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবেন। মার্কিন জননিরাপত্তা বিভাগ জানিয়েছে স্থলপথে এবং ফেরি পারাপারের মাধ্যমে ভ্রমণকারীরা এই অনুমতি পাবেন। করোনা মহামারী শুরুর পর 2020 সালের মার্চ থেকে প্রতিবেশী দেশ দুটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এদিকে নভেম্বর থেকে টিকার ডোজ সম্পূর্ণ করা আকাশপথে ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলেও জানিয়েছেন বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্র যখন অর্থনীতি পুনরুদ্ধারের নানা পদক্ষেপ নিচ্ছে, তখন দেশটির শ্রম বিভাগ জানিয়েছে অগস্টে 43 লাখ মার্কিনী চাকরি ছেড়েছেন, যা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন বাড়লেও সূচকে ব্যাপক পতন হয়েছে। প্রধান মূল্য সূচক DSEX 65 পয়েন্ট কমে ৭,২৪৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সরিয়া সূচক 24 ও 30 সূচক 32 পয়েন্ট কমেছে। দিন শেষে লেনদেন হয় ১,৯৫২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ২৪১টি ও অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৬১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া ৩১৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৯টি, কমেছে ২০৩টি ও অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর। এখন পার্টেক্স খেলার খবর।
আশা জাগিয়েও পারল না বাংলাদেশ। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালের সঙ্গে 1-1 গোলে ড্র করে আবারও ফাইনালের আগে বিদায় নিল লাল সবুজের দল। প্রথমে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ, কিন্তু নির্ধারিত সময়ের খেলা শেষের 11 মিনিট আগে গোলকিপার আনিসুর রহমান জিকো লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় বাংলাদেশ। পরে পেনাল্টি গোলে ম্যাচে সমতা আনে নেপাল, আর এই 1 পয়েন্টই নেপালকে ফাইনালের টিকিট পাইয়ে দেয়। পরাগ আরমানের রিপোর্ট। আব্দুল্লাহ আল মুতাইরির সেলিব্রেশনটা দেখেন, তার আবেগটা দেখেন। জিততেই হবে এরকম ম্যাচগুলোতেই দিশা হারায় বাংলাদেশ। শঙ্কা ছিল এবারও, কিন্তু আশঙ্কার মেঘ দূরে সরানো গেল না। আবারও ফাইনালের আগেই বিদায় নিল হতাশ বাংলাদেশ। খেলার শুরুতে আক্রমণ আর বল দখলে আধিপত্য ছিল নেপালের। গুছিয়ে নিয়ে প্রতিপক্ষের উপর আক্রমণ চালায় বাংলাদেশ। তাতে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি জামাল ভুঁইয়াদের। খেলার 9 মিনিটে জামালের ফ্রিকিকে মাথা ছুঁয়ে বাংলাদেশকে এগিয়ে দেন বারিধারার স্ট্রাইকার সুমন রেজা। এগিয়ে যাওয়ার আনন্দে নেচে ওঠে নেপালের বাংলাদেশ গ্যালারি। এই ম্যাচে ফিরলেন বাংলাদেশকে সাফের সেই প্রথমার্ধেই গোল শোধের সুযোগ ছিল নেপালের, কিন্তু বারের ওপর দিয়ে বল পাঠিয়ে সহজ সুযোগ নষ্ট করেন রোহিত চাঁদ। ব্যবধান বাড়ানোর সুযোগও ছিল বাংলাদেশের, কিন্তু সাদউদ্দিন ও সুমন রেজা ব্যর্থ হলে এগিয়ে যাওয়া হয়নি। তার এক্সপ্রেশনটা দেখুন। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধার বাড়িয়ে দেয় নেপাল। বারবার হানা দেয় তারা বাংলাদেশের সীমানায়, কিন্তু জালের ঠিকানা তারা তখনও পায়নি। অবশেষে ৭৯ মিনিটে নিশ্চিত 1 গোল থেকে দলকে বাঁচাতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলকিপার আনিসুর রহমান জিকো। 10 জনের দলের বাংলাদেশের ওপর একের পর এক আক্রমণ করে খেলতে থাকে নেপাল। ৮৮ মিনিটে পেনাল্টি পায় তারা। স্পটকিকে ম্যাচে সমতা আনেন অঞ্জন বিস্তা। এই 1 পয়েন্টই তাদেরকে ফাইনালে নিয়ে যায়। আর জিততে না পারায় আরও একবার ফাইনালের আগেই বিদায় নিল বাংলাদেশ। পরাগ আরমান, এটিএন বাংলা। কাজ করে নিজেকে প্রমাণ করতে চান ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচিত পরিচালক ওবেদ রশিদ নিজাম। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ক্রিকেটের উন্নতির জন্য বিপিএল এর আসর নিয়মিত হওয়া উচিত। এসএম আশরাফের রিপোর্ট। ক্রিকেট বোর্ডে নতুন যে 6 মুখ এবার পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন, তাদেরই একজন ওবেদ রশিদ নিজাম, যিনি বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস এবং বেক্সিমকো ক্রিকেটের প্রধান নির্বাহী। দায়িত্ব পালন করছেন চ্যারিটি প্রতিষ্ঠান পিচ ফাউন্ডেশনের হয়েও। ক্রিকেটের সাথে সম্পর্কটা 20 বছরেরও বেশি। এবার তিনি বোর্ড পরিচালক হয়ে নতুন চ্যালেঞ্জের সামনে। আমার অনেক বছরের এক্সপিরিয়েন্সের জন্য আমি কিন্তু সব ডিপার্টমেন্টে কাজ করে এসেছি। লোকাল বলেন, বিপিএল বলেন, অ্যান্ড ইভেন ইন ইন্টারন্যাশনাল লেভেল আমি আন্ডার 19 2004-এও ছিলাম জড়িত। সো যে কোনো লেভেলই দেখ না কেন আই এম রেডি টু অ্যাকসেপ্ট অ্যান্ড আই টেক ইট আপ এজ এ চ্যালেঞ্জ। তো আমার জন্য একটা চ্যালেঞ্জ, আমার প্রমাণ করতে হবে যে আমি ভালো। বিশ্বের 5ম ধনী ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের দায়িত্বটাও অনেক বড়। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের এই কাউন্সিলর ভূমিকা রাখতে চান বাংলাদেশকে বিশ্বের সেরা দল তৈরিতে। আমরা যারাই এসেছি এবার বোর্ডে এবং অতীতে যারা ছিলেন, তারা সবাই কিন্তু সবার চেষ্টা কিন্তু ক্রিকেটটাকে উন্নতি করা, ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাওয়া। উই ওয়ান্ট টু বি রাইট অ্যাট দ্য টপ। 7টা না 8টা সিরিজ উইন হয়েছে। আমরা উইমেন্স ক্রিকেটে এশিয়া কাপে জয়লাভ করলাম। আমরা আন্ডার 19 চ্যাম্পিয়ন্স হলাম। সো আমার মনে হয় ইটস গ্র্যাজুয়ালি উই আর গেটিং দেয়ার। একটু সময় লাগে, বাট আই থিঙ্ক সো ইন দ্য নিয়ার ফিউচার আপনারা দেখবেন আমরা আরও ভালো করবো ইনশাআল্লাহ। ক্লাব ক্রিকেট, একাডেমি কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সবখানে সংগঠক হিসেবে নিজের অতীত অভিজ্ঞতা কাজে লাগাতে চান দেশের ক্রিকেটে। ইমপ্রুভমেন্ট তো হতেই পারে এবং উন্নতির জন্যই আমরা সকলেই কাজ করব। ঘরোয়া ক্রিকেটটা কীভাবে আর একটু ইমপ্রুভ করা যায়। ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আইপিএলের জন্যই কিন্তু আজকে ইন্ডিয়া ওই জায়গায় গেছে এবং বিপিএলটাও আমাদের জন্য কন্টিনিউ করা উচিত। অযত্ন পড়ে থাকা আন্তর্জাতিক স্টেডিয়ামগুলোর সংস্কার করা, 2য় এবং 3য় বিভাগের ক্রিকেটে আরও নজর দেয়া। বোর্ড সভায় এসব তুলে ধরার ইচ্ছের কথা জানান ওবেদ রশিদ নিজাম। না, এখানে একটা ডিফারেন্স। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। বলবো বোর্ডে আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন উপলক্ষে শুরু হয়েছে শেখ রাসেল অনূর্ধ্ব 19 ব্যাডমিন্টন প্রতিযোগিতা। রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
এ সময় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব KM শহীদুল্লাহ, ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ডক্টর আব্দুল মালেক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা তরফদার মোহাম্মদ রুহুল আমিন এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু উপস্থিত ছিলেন। 4 দিনের এই প্রতিযোগিতায় 3 শতাধিক শাটলার অংশ নিচ্ছেন। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। এখনই বন্ধ হচ্ছে না কোভিড ডেডিকেটেড ও ফিল্ড হাসপাতাল, নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলার প্রস্তুতি। দেশকে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিমুক্ত রাখতে পদক্ষেপ নিচ্ছে সরকার, দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বিতর্কিত কাউকে ইউপি নির্বাচনে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ, জানালেন ওবায়দুল কাদের। ই-ভ্যালির দেনা নিরূপণ ও ব্যবস্থাপনায় নতুন কমিটি গঠনে সাবেক 3 সচিবের নাম প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ের। এবং মুদি দোকানি থেকে 3 প্রতিষ্ঠানের মালিক, মানব পাচারকারী চক্রের হোতা টুটুল র্যাবের হাতে গ্রেপ্তার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।